এটা কি? যেটাকে সার্কেল করলাম ওটা কি? যেটাকে সার্কেল করেছি তোমরা দেখতে পাইছো? দেখতে পাচ্ছ না তোমরা? ফুসফুসীয় ধমনী। এই ফুসফুসীয় ধমনী দিয়ে রক্ত কোথা থেকে কোথায় যায়? আচ্ছা, তোমরা এক কাজ করো, তোমরা সবাইকে না খাতা কলম হাতে নাও, বুঝতে পারছো? ও, পেজ নাম্বার জানতে চাইছো? পেজ নাম্বার, এটা যে কত নাম্বার পেজ আছে, জুম আউট, 99 পাতার আশেপাশে দেখো। এই তোমরা খাতা কলম হাতে নাও সবাই। দেখো, এটা ইম্পর্টেন্ট পার্ট আছে আর একটু ডিফিকাল্ট পার্ট আছে। প্রথমে যেটা আমি বলেছিলাম গত ক্লাসে, যে দূষিত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে আসে ডানোলিন্দে। তাহলে দূষিত রক্ত কোথায় আসে? ডানোলিন্দে। শিরা দিয়ে ডানোলিন্দে আসে। কোন কোন শিরা দিয়ে? ঊর্ধ্ব মহাশিরা ও ঊর্ধ্ব নিম্ন এবং মহাশিরা দিয়ে। হ্যাঁ, ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে আসে ডানোলিন্দে। এরপরে ডানোলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে কোন কপাটিকা আছে? ত্রিপত্র কপাটিকা। ডানোলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে আছে ত্রিপত্র কপাটিকা। তো প্রথমে কি হলো, দূষিত রক্তটা ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে আসলো ডানোলিন্দে। ডানোলিন্দ থেকে রক্তটা ত্রিপত্র কপাটিকার মাধ্যমে পৌঁছাবে ডান নিলয়ে। কথা ক্লিয়ার তো? বুঝতে পারলে ওকে লিখো মেসেজে। স্যার, এটা চ্যাপ্টারটা ক্লাস 9 এর না? হ্যাঁ, 9-এ আছে, ক্লাস 11-এও আছে, কিন্তু এটা 9-এর আছে। ঠিক আছে। এবার ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে দূষিত রক্ত আসছে ডানোলিন্দে। ডানোলিন্দ থেকে ত্রিপত্র কপাটিকা দিয়ে দূষিত রক্ত পৌঁছায় ডান নিলয়ে। ডান নিলয় থেকে রক্ত যাবে ফুসফুসে। ডান নিলয় থেকে রক্ত কোথায় যাবে? ফুসফুসে যাবে। ডান নিলয় থেকে
ফুসফুসীয় ধমনীর মাধ্যমে রক্তটা ফুসফুসে যাবে। মানে এইখান দিয়ে প্রথমে আসলো, এখানটায় ডানোলিন্দ থেকে ডান নিলয় থেকে ফুসফুসে ধমনী দিয়ে ফুসফুসে, এটা যাবে ফুসফুসে। তো ডান নিলয় থেকে রক্তটা ফুসফুসে যায় কিসের মাধ্যমে? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। বুঝতে পেরেছো? যেটা বলছি পারলে কথাটা লিখে নাও, কারণ তুমি বইয়ে পড়বা কিনা, বইয়ে এদিক পড়বা সেদিক পড়বা, তো কিছু বুঝতে বুঝতে তোমার দিন শেষ হয়ে যাবে, কিন্তু তবুও তুমি লাস্টে দেখবা যে কিছু বুঝতে পারছো না, এরকম লাগবে। কারণ আমি তো নিজে পড়েছি না, আমি তো বুঝতে পারছি। অতএব যেটুকু বলছি আমি লিখে নিবা। স্যার আপনি একটু কোশ্চেন আকারে প্রশ্নটা বলে দিবেন। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন কোথা থেকে কোথায় যায় সেটা। ও স্যার খাতার নোট করা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি আবার শুরু থেকে বলি। দূষিত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে আসলো ডানোলিন্দ থেকে ত্রিপত্র কপটিকা দিয়ে রক্তটা পৌঁছালো ডান নিলয়ে। ডান নিলয়ে। হুম। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে পৌঁছাচ্ছে। ফুসফুসে পৌঁছে। এবার ফুসফুসে রক্তটা বিশুদ্ধ হয়ে যাচ্ছে, দূষিত রক্ত গেল কিনা। ফুসফুসে রক্ত বিশুদ্ধ হয়ে যাওয়ার পর ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে রক্ত বাম অলিন্দে ফিরে আসে। ফুসফুসে রক্ত বিশুদ্ধ হওয়ার পর ফুসফুস থেকে রক্ত বাম ফুসফুসীয় অলিন্দে ফিরে আসে। শিরার মাধ্যমে রক্ত বাম অলিন্দে ফিরে আসে। তাহলে রক্ত কোথায় ফিরে আসছে? ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে ফিরে আসে। যখন যাবে তখন ধমনীর মাধ্যমে যাবে, আর যখন আসবে তখন শিরার মাধ্যমে আসবে। হ্যাঁ, দিয়ে দিব শ্রুতি, দিয়ে দিব। আমি খালি একটু কয়েকদিন ব্যস্ত আছি, মানে এই সপ্তাহটা, আজকে 23 তারিখ, 28 তারিখ অব্দি এই মাসটা একটু ব্যস্ত আছি, তারপরে আমি ফাঁকা থাকবো। এই সপ্তাহটা একটু ব্যস্ত আছি, এই জন্য আমি একটু নোটস লিখে দিতে পারছি না, নাহলে আমি এটা লিখে দিতাম অবশ্যই। হ্যাঁ, সবগুলোই দিব। আমি তোমাদের সিলেকশন হওয়ার জন্য যতটা পড়তে হবে, যেখান থেকে পড়তে হবে, একদম তন্ন তন্ন করে খুঁজে বের করে দিব, আর বাকি শুধু তোমাদেরকে পড়তে হবে। বেশি চাপ নেই, এগুলো পরীক্ষা এত ইজি কিনা, মানে আমার লাইফে তো এগুলো, আমি এটা নিজেকে অহংকার করছি না, জাস্ট বলছি আমি এগুলো পরীক্ষাকে কিছুই মনে করি না, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা টাফনেস এর কিছুই নাই এগুলো। এগুলো ভালো ভালো র্যাঙ্ক পেয়ে যাবে, শুধু পাস হওয়া এটা না, ভালো র্যাঙ্ক পেয়ে যাবে তোমরা। আমি বাকিদের কথা বলতে পারবো না, আমি তো নাম জানি না, বাট কয়েকজন ভালো অ্যাক্টিভলি অ্যান্সার দেয়, যেরকম ভাবে অ্যান্সার দিচ্ছে এরকম যদি ধারাবাহিকতা বজায় রাখে, তো শুধু পাস হবে এটা না, একদম ভালো র্যাঙ্ক হবে, ভালো কলেজও পাবে। আর
আশা রাখছি ভবিষ্যতে ভালো জবও পেয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই হবে। প্রশ্নর ধাঁচটা তোমাদেরকে বুঝতে হবে একটুখানি। কেন হবে না? অবশ্যই হবে। ওর বাইরে তো প্রশ্নই আসবে না। মাইনাস খেয়ে যাওয়ার চান্স আছে। আহ, আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ করছি। নোটস কেন পাওনি? নোটস জায়গা মতো নোটস দেখতে হবে স্টাডি মেটেরিয়ালে। আচ্ছা, আমি পরে দেখিয়ে দিব, এখন পড়িয়ে দিই। পাবা, অবশ্যই পাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, নোটটার ব্যবস্থা করছি আমি, ঠিক আছে। নোটস এর ব্যবস্থা করছি আমি, ভালো করে নোটসটা কিভাবে স্টেপ ওয়াইজ যেতে হবে ওটা ব্যবস্থা করে দিচ্ছি আমি, ঠিক আছে। ডাইরেকশন দিয়ে দিব। তো তো তাহলে কোথায় গেল রক্তটা? ফুসফুসে বিশুদ্ধ হওয়ার পর সেটা চলে আসলো ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম বাম ও অলিন্দে লিম্বে। বাম ও লিম্ব আর বাম নিলয়ের মাঝখানে কি আছে? বাম ও লিম্ব আর বাম নিলয়ের মাঝখানে আছে দ্বিপত্র কপাটিকা। ডান ও লিম্ব ডান নিলয়ের মাঝখানে ত্রিপত্র কপাটিকা। বিপদ। হুম। আর বাম ও আর লিম্ব বাম বাম বলো বলো। পর্ত কপাটিকা আছে বাম নিলয় বাম অলিন্দের মাঝখানে। হ্যাঁ, এবার বাম ও লিম্ব থেকে রক্তটা দ্বিপত্র কপাটিকার মাধ্যমে আসবে বাম নিলয়ে। কোন রক্ত আসছে? বিশুদ্ধ রক্ত। এবার বাম ও লিম্ব থেকে রক্তটা সারা দিয়ে ছড়িয়ে পড়বে। হলো? হ্যাঁ স্যার। ব্যাস, এটাই এখানকার মেন কনসেপ্ট। ঠিক আছে, চন্দ্রামণ্ডল রিপিট করতে বললো, আমি আরেকবার বলে দিচ্ছি। কপাটিকা গুলো স্যার কনফিউশন লাগছে, কপাটিকা গুলো, ঠিক আছে। ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে ত্রিপত্র কপাটিকা। ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে ত্রিপত্র কপাটিকা। বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে দ্বিপত্র বিপদ। কপাটিকা। বাস, আপাতত এই দুটো কপাটিকা মনে রাখ। আরো কপাটিকা আছে, ওগুলো পড়বো, ধীরে ধীরে পড়বো। পুরোটা আরেকবার বলছি। প্রথমে সারা দেহ থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে এসে পৌঁছাবে ডানলিন্দে। ডানলিন্দ থেকে দূষিত রক্ত ত্রিপত্র কপাটিকার মাধ্যমে পৌঁছাবে ডান নিলয়ে। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনির মাধ্যমে রক্ত যাবে ফুসফুসে। ফুসফুস থেকে রক্তটা বিশুদ্ধ হয়ে সেটা ফুসফুসীয় শিরার মাধ্যমে আসবে বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে রক্ত দ্বিপত্র দ্বিপত্র কপাটিকার কপাটিকা নিলয়ে আসবে বাম নিলয়ে, তারপরে এসে সারা দেহে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, মহাধমনির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়বে। মানে খুবই ইজি। যখন রক্তটা হৃৎপিণ্ডে প্রবেশ করছে তো তার নাম হবে শিরা। যে রক্তবাহ গুলো সারা দেহ স্যার থেকে আরেকবার। রক্ত, হুম। যে রক্তবাহ গুলো বা রক্তনালী গুলো রক্তকে হৃৎপিণ্ডে পৌঁছে দিচ্ছে তাদেরকে বলবো শিরা।
আর যেই সব রক্তবাহ বা রক্তনালী রক্তকে হৃৎপিণ্ড থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে বলবো ধমনী। তাহলে যখন হৃৎপিণ্ডের মধ্যে রক্ত যাচ্ছে, প্রবেশ করছে, সেটা কি? সেটা শিরার মাধ্যমে প্রবেশ করছে। আর যখন রক্তটা হৃৎপিণ্ড থেকে বেরিয়ে যাচ্ছে তখন কি ওটা ধমনীর মাধ্যমে ধমনী। বেরিয়ে যাচ্ছে। যেমন একটু মিলানোর চেষ্টা করবা, যখন দূষিত রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করছে তো কিসের মাধ্যমে? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে। আর যখন বিশুদ্ধ রক্তটা হৃৎপিণ্ড থেকে বেরিয়ে গেল কিসের মাধ্যমে? মহা ধমনীর মাধ্যমে বেরিয়ে ধমনীর গেল। মাধ্যমে। যখন দূষিত রক্তটা হৃৎপিণ্ড থেকে বেরিয়ে যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে, তখন কি? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে যাচ্ছে। আবার যখন বিশুদ্ধ রক্তটা ফুসফুসে ফিরে আসছে তখন কিসের মাধ্যমে? ফুসফুসীয় শিরার শিরার মাধ্যমে ফিরে আসছে। বাস, এই হচ্ছে আমাদের এখানকার মেন কনসেপচুয়াল বিষয়। এটা আমাদেরকে বুঝতে পারলে হয়ে গেল। আচ্ছা, গতকালকে আমরা পড়েছিলাম রক্তের উপাদান সম্পর্কে। শ্রুতি, কতটা মনে আছে, কত শতাংশ? বাহ, সাবাস। ক্লাস করনি, পরে রেকর্ডিং দেখতে হতো না। এক 10-এ 1। আচ্ছা, আজকে ক্লাস শেষ হওয়ার সঙ্গে আমি ওই যেগুলো পড়াবো সেগুলোর স্ক্রিনশট গুলো বর্তমান পরিস্থিতিতে পড়ার জন্য গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? কারণ আমাকে নিজেকেও খারাপ লাগছে যে তোমরা পারছো না বা আয়ত্ত হচ্ছে না তোমাদের। কেমন করে মুখস্থ হবে? যদি না পড়ো তো কেমন করে মুখস্থ হবে? আর স্টাডি ম্যাটেরিয়াল গুলো তোমরা গ্রুপে দেখোনি? আচ্ছা ঠিক আছে, চলো পরে নেক্সট টাইমে বলছি। দেবো, অবশ্যই দেবো আজকে। তো যেটা আমরা গতকালকে পড়েছিলাম ওটা একটু রিপিট করে দেব। রক্তের গ্রুপিংটা খুবই important। গতকালকে পড়ানো হয়েছিল রক্তের উপাদান। তো রক্তের দুটো উপাদান, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর একটা কি? আর একটা কি বলো? রক্তকণিকা বা রক্ত। রক্তকণিকা, হ্যাঁ, রক্তকণিকা। ও স্যার, একটা তো রক্তরস বা একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস বা প্লাজমা সেটা হচ্ছে 55%, আর রক্তকণিকা হচ্ছে 45। 45%। 45%। রক্তরস বা প্লাজমার মধ্যে জল আছে আর কঠিন পদার্থ আছে। কঠিন পদার্থগুলো কি আছে? জৈব আছে আর অজৈব আছে। অজৈব হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তামা, লোহা ইত্যাদি। আর জৈব পদার্থকে আবার 3 ভাগে ভাগ করেছে। প্রোটিনবিহীন নাইট্রোজেন গঠিত পদার্থ আর অন্যান্য জৈব বস্তু। হ্যাঁ, বলো মাহফুজা, বলো প্রোটিন গুলো কি কি? সিরাম,
অ্যালবুমিন, প্রথম বিন, ফাইব্রিনোজেন, সিরাম অ্যালবুমিন, হ্যাঁ তিনটে, প্রথমরিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, অ্যালবুমিন। ফাইব্রিনোজেন। হুম, চন্দ্রা বলো, চন্দ্রা, চন্দ্র, চন্দ্র, চন্দ্রমন্ডল, চন্দ্রমন্ডল বলো তো, যেগুলো প্রোটিন বিহীন পদার্থ তাদের নাম বলো। নাইট্রোজেন ঘটিত পদার্থ যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, জেনথিন আর হাইপোজেনথিন। হ্যাঁ, তারপর মাহফুজা বলো, অন্যান্য জৈব বস্তুর নাম বলো। কোলেস্টেরল বিলিরুবিন, আছে, বিলিভার, উৎসেচক আছে, বিলিরুবিন আছে। আর কি আছে? কোষ- ফ্যাট আছে, কোষের বিলিভার্ডিন আছে। আচ্ছা, তো এগুলো উৎসেচক আমরা আছে, পড়েছিলাম। বিলিরুবিন আছে, বিলিভার্ডিন আছে। হ্যাঁ, তো এবার নতুন টপিকটা দেখা যাক। প্রথমে কথা হচ্ছে যে লোহিত রক্তকণিকা বা আরবিসি। আমাদের দেহে যেগুলো রক্তকণিকা ছিল তার মধ্যে একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, যাকে বলা হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল। মাহফুজা কিছু বলবে? না হলে মাহফুজা তো না, মাহফুজা। আচ্ছা, তো আরবিসি বা লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার মেন কাজ যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে শ্বাস বায়ু পরিবহন করা। অর্থাৎ এই যে অক্সিজেন ছোটবেলা থেকে পড়ছি আর এই যে CO2, এই দুটা পরিবহন করা হচ্ছে আমাদের আরবিসির কাজ। বুঝা গেল? আর বাকি ওগুলো তো মনে রাখলেও চলবে, না রাখলেও চলবে। এটা শ্বাস বায়ু পরিবহন করা লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? ভ্রূণের ভাস্কুলোসা, জন্মের 1 মাস পূর্বে যকৃত প্লীহা, জন্মের পরে লাল অস্থিমজ্জা। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। মানে আমাদের দেহে কিন্তু লোহিত রক্তকণিকা গুলো প্রতিদিন সৃষ্টি হচ্ছে আর প্রতিদিন ধ্বংস হচ্ছে। আমাদের দেহে লোহিত রক্তকণিকা গুলো প্রতিদিন সৃষ্টি হচ্ছে আর প্রতিদিন ধ্বংস হচ্ছে। তো লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন, এটা মনে রাখতে হবে। হিমোগ্লোবিন থাকে, গুরুত্বপূর্ণ জিনিস। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, এটা মনে রাখতে হবে। হিমোগ্লোবিন থাকার জন্যই কিন্তু লোহিত রক্তকণিকার কালার লাল হবে। আর মনে রাখতে হবে পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস, হ্যাঁ। তাহলে লোহিত রক্তকণিকা সম্পর্কে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো। তার মধ্যে হচ্ছে উৎপত্তি স্থল। এই যে লোহিত রক্তকণিকা, এটা কোথায় তৈরি হয়? তাহলে 1 নম্বর হবে ভ্রূণ অবস্থায়, মানে যখন বাচ্চাটা মায়ের পেটে আছে ঠিকমতো তৈরি হয়নি, তখন ভ্রূণের একটা ভাস্কুলোসা বলে একটা জায়গা থাকে ভ্রূণের মধ্যে, সেই জায়গায় তৈরি হবে লোহিত রক্তকণিকা। বাচ্চাটা জন্ম হওয়ার 1 মাস আগে ওর লিভার আর প্লীহা বলে দুটো পার্ট আছে, অর্গান আছে, ওখানে তৈরি হবে লোহিত রক্তকণিকা গুলো। আর যখন আমরা বড় হয়ে গেছি, যেমন আমরা, আমাদের লাল অস্থিমজ্জা যাকে বলা হয় রেড বোন ম্যারো, মানে হাড়ের গোড়া প্রান্ত গুলোতে, মানে যেটা হাড় আছে না, মনে করো হাঁটুর জয়েন্টের কাছে যেগুলো হাড় আছে, তো এরকম লাল অস্থিমজ্জায় তৈরি হবে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য কি? যে এর মধ্যে হিমোগ্লোবিন থাকবে, সেই কারণে এটা লাল হবে। আর কি, এর মধ্যে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না।
আর এর কাজ হচ্ছে শ্বাসবায়ু পরিবহন করা। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বাস এটা মনে রাখতে হবে এখান থেকে। বাকি অতটাও দুনিয়ার জিনিস মনে রাখতে হবে না। এরপরে 2 নম্বরে শ্বেত রক্তকণিকা। এটাও সেম, অস্থিমজ্জায় তৈরি হবে, প্লীহা লাসিকা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। শ্বেতকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। আবার কিছু কিছু ক্ষেত্রে এরও বেশি হতে পারে। শ্বেতকণিকার গড় আয়ু এর থেকেও বেশি হতে পারে। শ্বেত রক্তকণিকা সম্বন্ধে আর কি মনে রাখতে হবে? এই যে দানাবিহীন শ্বেতকণিকা, মনোসাইট, লিম্ফোসাইট। আর গতকালকে শর্টকাট দেওয়া হয়েছিল একটা, দানাযুক্ত শ্বেতকণিকা, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। বলতো শর্টকাটটা কি ছিল? ট্রিক কি ছিল? ট্রিক রুমা দাস বলো, রুমা দাস কি খবর? BENG। বিএনজি, হ্যাঁ। তো বি থেকে বেসোফিল, ই থেকে ইওসিনোফিল, এন থেকে নিউট্রোফিল, আর জি থেকে ছিল গ্র্যানুলোসাইট, দানাদার। তো এখান থেকে এই ভাগগুলো পড়তে হবে, এইটুকু। আর এই যে সাইটোপ্লাজম দানাযুক্ত বা দানাবিহীন হতে পারে, এটা ইম্পর্টেন্ট বিষয়। আর কি বলছে এখানে? নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস উপস্থিত। আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়ু লাল অস্থিমজ্জায় তৈরি হবে, আর নিউক্লিয়াস থাকে, দানাবিহীন দানাযুক্ত, বাস এটাই। এরপরে কাজটা খুব ভালো, মানে গুরুত্বপূর্ণ এখানকার। ওখানকার কি ছিল? 4টা কাজ ছিল, আমরা একটা পড়েছিলাম, এখানে সবগুলোই পড়তে হবে। মনোসাইট ও নিউট্রোফিল শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। মনে করো এটা একটা জীবাণু আছে, আছে কিনা? আর এটা হচ্ছে একটা নিউট্রোফিল রক্তকণিকা। তো যখন জীবাণুটা দেখতে পেলো নিউট্রোফিল রক্তকণিকা বা সিগন্যাল পেলো, ও এভাবে জীবাণুটা চারিদিকে নিজেকে ঘিরে ধরবে, আর একটু পরে আরো এভাবে নিজেকে ওর সামনে পেঁচিয়ে নিবে, একটু পরে আরো এরকম ভাবে ওই জীবাণুকে তার মধ্যে নিয়ে নিবে, একটু পরে একদম পুরোটাই ওর মধ্যে নিয়ে নিবে। এই পদ্ধতিকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। মানে ধীরে ধীরে ওকে গিলে নিচ্ছে, প্রথমে এইটুকু থাকছে, প্রথমে কি হচ্ছে এইটুকু থাকছে, তারপরে নিজেকে আরো ওর চারিদিকে ঘিরে নিচ্ছে, শেষের দিকে নিজেকে আরো এর চারিদিকে ঘিরে নিচ্ছে, ধীরে ধীরে ওকে গিলে নিল। এই পদ্ধতিকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তাহলে প্রশ্ন হচ্ছে ফ্যাগোসাইটোসিস কে কে সম্পন্ন করে? মনোসাইট আর নিউট্রোফিল। তাহলে প্রশ্ন হবে কোন শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে? বলো, উত্তর বলো। বলো বলো বলো। মনোসাইট ও নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। হ্যাঁ। আর ফ্যাগোসাইটোসিস পদ্ধতি তোমাদেরকে ডিটেলস বলার দরকার ছিল না, কিন্তু তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম আমি। মানে গিলে খাচ্ছে ধীরে ধীরে করে এরকম। লিম্ফোসাইট শ্বেতকণিকা অ্যান্টিবডি সৃষ্টি করে, খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিবডি কে সৃষ্টি করে লিম্ফোসাইট শ্বেতকণিকা।
অ্যান্টিবডি হচ্ছে জীবাণুকে মারার জন্য এক ধরনের বিষ মনে করতে পারো, টক্সিন ম্যাটেরিয়াল। তাহলে কোন শ্বেত রক্তকণিকা আমাদের কি করে অ্যান্টিবডি তৈরি করে? লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা। এইভাবে মনে রাখতে হবে। বেসোফিল শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে রক্ত তঞ্চন রোধ করে। বিএইচসি, বেসোফিল হেপারিন কোয়াগুলেশন। বেসোফিল রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে, মানে হেপারিন তৈরি করে, যার ফলে রক্তবাহ রক্ততঞ্চন রোধ করে। মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, রক্ত যদি তুমি এক ফোঁটা রক্ত কেটে বাইরে ফেলে দাও, এটা যদিও ট্রাই করবে না, জাস্ট বলছি একটা কথার মানে, তো দেখবে কোনো না কোনো সব ধরনের রক্ত কিন্তু জমাট বেঁধে যায়। যেমন আমরা দেখি যদি মুরগিকে কাটছে, ঠিক আছে, তো কাটার পর সেই রক্তটা যদি কোথাও রেখে দেওয়া যায় কিনা, তো কিছুক্ষণ পর রক্তটা কিন্তু জমাট বেঁধে যাবে, আর ধীরে 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 রক্তটা শক্ত হয়ে যাবে, মানে একটু হার্ড হয়ে যাবে, হবে না? দেখেছো তো? রক্তটা জমাট বেঁধে যায়, রক্ত জমাট বেঁধে যাওয়াকে বলা হচ্ছে রক্ততঞ্চন। রক্ততঞ্চন মানে কি? রক্ততঞ্চন মানে এটা কিছুই না, জাস্ট রক্ত জমাট বেঁধে যায়। আমাদের কোথাও কেটে গেলে কি হয়, সেখানে কিছুক্ষণ পর রক্তটা কিন্তু জমাট বেঁধে যাবে, কিছুটা রক্ত বেরোবে, তারপরে আর ধীরে ধীরে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এই ঘটনাটাই হচ্ছে স্যার সেটা রক্ত অনুচক্রিয়ার তঞ্চন। কারণে হয় না? হ্যাঁ, সে তো হয়, সে তো হয়, অবশ্যই হয়, অনুচক্রিয়ার কারণেই হয়। তো রক্ত জমাট বাঁধতে পারে। এবার দেখো, রক্ত জমাট বাঁধতে পারে, রক্ত কি সবসময় জমাট বাঁধলে চলবে? চলবে না। রক্তটা যখন আমার দেহের মধ্যে চলাচল করছে, তখন জমাট বাঁধলে চলবে না, তখন জমাট বাঁধতে দিতে হবে না। কিন্তু যখন সেটা আমার দেহের বাইরে বেরিয়ে আসছে, তখন রক্ত জমাট বাঁধাতে হবে, কোথাও কেটে গেছে। তো লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা কি করে, আমাদের রক্তের মধ্যে ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে কি করছে, ও রক্তের মধ্যে হেপারিন মিশিয়ে দিচ্ছে। রক্তের মধ্যে কি মিশাচ্ছে? হেপারিন। আর যখন লিম্ফোসাইট, সরি লিম্ফোসাইট তো না, বেসোফিল, ভুল বললাম একটু, লিম্ফোসাইট তো অ্যান্টিবডি তৈরি করছে, বেসোফিল রক্তে ঘোরাঘুরি করছে, আর রক্তের মধ্যে একটু 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 করে হেপারিন দিচ্ছে। কেন? যেন রক্তটা জমাট বেঁধে না যায়, রক্ত যেন জমাট বেঁধে না যায়। তাহলে প্রশ্ন হচ্ছে যে রক্তের মধ্যে থাকা কোন উপাদান রক্তকে জমাট বাঁধতে দেয় না? বেসোফিল হেপারিন। শ্বেতকণিকা রক্তে। কেউ বলছে বেসোফিল, কেউ বলছে হেপারিন। না, বেসোফিল শ্বেতকণিকা রক্তে হেপারিন নিঃসরণ করে রক্ত পানি। হ্যাঁ স্যার স্যার, উপাদানটা হেপারিন। হবে হেপারিন। আচ্ছা, আমি বলি, আমি রাসায়নিক উপাদান বা উপাদান কেমিক্যালটার কথা জিজ্ঞাসা করেছি, তখন অবশ্যই হেপারিন হবে। কারণ হেপারিন সেই কেমিক্যালটা যেটা কি করছে, রক্তের মধ্যে থাকা মলিকিউলস গুলোকে একসাথে আসতে দিচ্ছে না, ওদের মধ্যে একটা বাধা সৃষ্টি করছে, যে তোমরা এক জায়গায় হইও না, এরকম। তো কেমিক্যালটার নাম যদি বলা হয় হেপারিন, আর ওই কেমিক্যালটা তৈরি কে করছে, ওটা তৈরি করছে বেসোফিল। তাহলে প্রশ্ন যদি করা হয় যে কোন রক্ত কণিকা রক্তকে জমাট বাঁধতে দেয় না, তাহলে উত্তর হবে বেসোফিল নামক শ্বেত রক্তকণিকা। আর যদি প্রশ্ন হয় যে রক্তের মধ্যে থাকা কোন রাসায়নিক উপাদান বা কোন উপাদানটি রক্ত জমাট বাঁধতে দেয় না, তাহলে হবে হেপারিন। 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 বুঝতে পারলে দুটার মধ্যে পার্থক্যটা? এবার রক্তের মধ্যে আরো অনেক অনেক উপাদান আচ্ছা। আছে, যেগুলো তোমাদের
যেগুলো তোমাদের পড়লে মাথা খারাপ হয়ে যাবে। আমার পড়াতে কোনো ব্যাপার নাই, জাস্ট আমি আরেকটা নাম বলে দিচ্ছি। নামটা হচ্ছে অ্যান্টিথ্রম্বিন। অ্যান্টিথ্রম্বিন 3। অনেক ভ্যারাইটি আছে। যদি তোমরা মানে ভালো করে মানে একটু ডিটেলস দেখতে চাও কিনা, তো তোমরা একটা ডক্টর নাজিব লেকচার বলে একটা ইউটিউবে পাবা, তো ওখানে দেখবা। মানে ওই ডক্টরটা 17টা পার্ট বানিয়েছে, ছোট 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 করে, খালি ব্লাড কোয়াগুলেশনের পর, মানে রক্ত জমাট কিভাবে বাঁধে সেই প্রসেসটার পর। 17টা, 10 মিনিটের আছে হয়তো, মানে 200 মিনিট, প্রায় 3 ঘন্টা ও রক্ত জমাট কিভাবে বাঁধছে সেই প্রসেসটাকেই বুঝিয়েছে। ঠিক আছে? তো যদি কারো কিউরিওসিটি থাকে, জানার ইচ্ছা যে না আমি একটু জানবো যে রক্ত কিভাবে জমাট বাঁধছে, তো তারা ওই ডক্টর নাজিব লিখবা, ব্লাড কোয়াগুলেশন লিখবা, বাস পেয়ে যাবা। জাস্ট আমাদেরকে এখানে মনে রাখতে হবে রক্ত জমাট বাঁধতে দেয় না কোন উপাদান? হেপারিন। এছাড়াও আরেকটা নাম দিলাম তোমাদেরকে, অ্যান্টি থ্রম্বিন 3। হলো? এরপরে রক্ত জমাট বাঁধতে দেয় না কোন রক্তকণিকা? বেসোফিল। হলো? নেক্সট, ইওসিনোফিল শ্বেতকণিকা হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে, অ্যালার্জি হতে দেয় না। তাহলে অ্যালার্জি আটকায় কি? এগুলো মনে রাখতে হবে। ইওসিনোফিল শ্বেত রক্তকণিকা। এবার এই যে আবার লাল অস্থিমজ্জা, তিনটারই 3 ধরনের রক্তকণিকা আছে না, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, তিনটাই লাল অস্থিমজ্জা থেকেই তৈরি হবে। ক্লাস 11-এর বইয়ে যদি দেখো তোমরা অনেক পার্ট পাবা এগুলোর, মেগা ক্যারিওসাইট, ইরাথ্রোব্লাস্ট, এরকম পার্ট পার্ট আছে। তাহলে কোথা থেকে কি তৈরি হয়? লাল অস্থিমজ্জা থেকে আমাদের দেহে অনুচক্রিকাগুলো তৈরি হয়, প্রতিদিন তৈরি হবে আর প্রতিদিন ধ্বংস হবে। অনুচক্রিকার গড় আয়ু 8 থেকে 9 দিন। এগুলো অতটা পড়তে হবে না, পড়তে হবে রক্তক্ষরণের সময় অনুচক্রিকা থ্রম্বোপ্লাস্টিন। অ্যালার্জি কি কারণে হয়? দেখো, অ্যালার্জির একটা, আমি বুঝিয়ে তো দিতে পারবো তোমার প্রশ্নের উত্তরটা, কিন্তু বোঝাতে টাইম লেগে যাবে, আমাকে 1 ঘন্টা টাইম লাগবে। ওটা একটা টপিক আছে, ইমিউনিটি। ঠিক আছে? যদি তোমরা উঁচু ক্লাসে পড়ো তাহলে ইমিউনোলজি বলে একটা টপিক পাবা। একটু যদি সময় থাকে তো একটু দেখে নিবা হালকা, হ্যাঁ? ইমিউনোলজি শব্দটা লিখে রাখো, ইমিউনোলজি। যখন তোমরা নার্সিং করবে বা মেডিকেল লাইনে কিছু পড়বে, তখন তোমাদেরকে ইমিউনোলজি জিনিসটা ভালো করে বুঝতে হবে। ইমিউনোলজি মানে হচ্ছে সেই পার্টটা যেখানে, হালকা বলুন, ইমিউনোলজি। অ্যালার্জি হওয়ার কারণটা আমি বলছি, ঠিক আছে? আমি জাস্ট এটা বলে দিই, তোমাদের এই টপিকটার ডিটেলস বুঝতে হলে ইমিউনোলজি বলে একটা পার্ট, ইমিউনোলজি পার্টটা তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? আর যেটা বললো অ্যালার্জি কি কারণে হয়, হালকা বলতে বলছেন, আমি হালকা বলে দিই, একটু অবাক হওয়া জিনিসটা শুনলে। যে বেশি মনে করো লাফানো ঝাপানো করে না, বাইরে ঘোরাঘুরি করে না, ওদের ওদের অ্যালার্জি হয়। এটাই কারণ, এটাই কারণ যে তুমি বাইরে ঘোরাঘুরি করছে না, ও লাফালাফি করছে স্যার, না। ও স্যার, হ্যাঁ বল। স্যার, আমি অ্যাথলেটিক্স, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা রান দিই প্রত্যেক দিন, আমার তাও অ্যালার্জি হয় স্যার। হ্যাঁ, বলছি 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 তোমার, আমি আমি
প্রত্যেকদিন 10 কিলোমিটার রান দিই প্র্যাকটিস পিরিয়ডে, আর এমনি যখন আমাদের হ্যাঁ, কোনো ডিস্ট্রিক্ট লেভেলের খেলা থাকে তখন 15-20 কিলোমিটার প্রতিদিন আমার চলে এই ডিউটি। আচ্ছা শোনো, তাও আমার অ্যালার্জি হয়। আমি বলছি, হ্যাঁ ঠিক আছে, অ্যালার্জি হবে না তো সহজে। শোনো, অ্যালার্জির একটা যেটা থাকে, একটা জেনেটিক ব্যাপার থাকতে পারে না, যে বংশগত কোনো সমস্যার কারণে অ্যালার্জি হচ্ছে। 2 নাম্বার অ্যালার্জির মেন কারণ, 98% টাইম, মানে 98% টাইম অ্যালার্জি এই কারণে হয় যে ও বাইরে সেই রকম হার্শ পরিবেশের সঙ্গে ওর এক্সপোজ নেই। মানে সাপোজ মনে করো, যেরকম আমি একটা গ্রামের, ঠিক আছে, আমি গ্রামে বড় হয়েছি, তো আমি কি করছি, গ্রামের সেই পুকুরগুলো, যেই পুকুরে চারিদিক থেকে জল ধুয়ে পড়ছে, একটু নোংরা লাগছে শুনতে, বাট সেই পুকুরে আমি চান করেছি, বা মাঠে ঘাটে গিয়ে ওই বৃষ্টির জলে স্নান করেছি, বা এরকম হার্শ কন্ডিশন যেখানে আমরা কি হয়েছে, অনেক জীবাণুর সঙ্গে এক্সপোজ হয়েছি, ঠিক আছে। আমরা ওই সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটিনি, ওই মনে করো একটা সুন্দর মাঠের মধ্যে, মনে করো যে আমরা লাফালাফি করিনি, আমরা ওই ওই খেতে মাঠে যেখানে জীবাণু থাকে প্রচুর, সেরকম জায়গায় জীবাণুর সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়েছে। সেই কারণেই এইসব পরিবেশে যারা থাকে তাদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি হয়। ওই ধুলো মাখা বালি মাখা এরকম পরিবেশে বসে মাছে, ওদের অ্যালার্জি কম হবে, কারণ ওরা জীবাণুর সঙ্গে অলরেডি এক্সপোজ হয়ে যাচ্ছে। এখানে ইমিউনোলজির একটা কনসেপ্ট কাজ করে। কনসেপ্ট বুঝছো না, তোমাদেরকে আমি জাস্ট বেসিকটা বলে দিই। যখন যেই ব্যক্তিটা বেশি করে জীবাণুর সঙ্গে মোকাবিলা করেছে, ওর অ্যালার্জি হওয়ার চান্স ততটাই কম। আর যে বেশি মানে সূক্ষ্ম পরিবেশে ছোটবেলা থেকে থেকেছে, যেমন ওকে মনে করো যে ওকে সুন্দর করে এসির মধ্যে ভরে রাখা হচ্ছে, গরমের সময় ফ্রিজের মধ্যে ভরে রাখা হচ্ছে, ওকে হাতটা ধরে বাবা নিয়ে যাচ্ছে তোমার স্কুলে, হাতটা ধরে বাবা নিয়ে আসছে স্কুল থেকে বাড়ি, বাবু বাইরে খেলতে হবে না, এটা সেটা হ্যান ত্যান, তো ওই বাচ্চাটা যেটাকে সেফ রাখা হচ্ছে বেশি কিনা, ওর অ্যালার্জি হওয়ার চান্সটা বেশি। ধুলো থেকে ডাস্ট থেকে ওর অ্যালার্জি ও হওয়ার স্যার, চান্সটা বেশি, তাহলে কারণ আমার কি, কেন হবে এ বাইরে পুকুরে চান করেছো স্যার? বাইরে? হ্যাঁ। আমি তো, আমার সুন্দরবন বাড়ি, আমি ছোটবেলায় থেকে ওই সবের সঙ্গেই, তারপরে আমি এই যে বর্ষার দিনে প্রত্যেকদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা করে মাঠ করেছি পুরো বৃষ্টিতে। আচ্ছা তারপরে শোনো, আমার কোনোদিন শোনো, জ্বর হয় না, ঠান্ডা লাগে না, কিন্তু অ্যালার্জি হয়। আচ্ছা, আমার কোনোদিন ঠান্ডা আচ্ছা, লাগে না, আমি যত বৃষ্টিতে ভিজি। আচ্ছা, যাই হোক। তাহলে আমার যতদূর আমার কি মনে জন্য হচ্ছে ওটা অ্যালার্জি হয়? তোমার, তাহলে শোনো, তাহলে তোমারটা যতদূর মনে হচ্ছে এটা জেনেটিক কোনো ডিসঅর্ডার আছে। মানে মানে জেনেটিক বলতে বুঝতে পারছো, জেনেটিক মানে হচ্ছে বংশগত, মানে যে জিনিসটা বাবা মা থেকে হ্যাঁ, হ্যাঁ, এসেছে এরকম টাইপের। হ্যাঁ, তাহলে হয়তো তোমার বাবা মা কোনো ভালো কন্ডিশনে ছিল, ওরা জীবাণুর সঙ্গে এক্সপোজ কম হয়েছে, সেখান থেকে এরকম ঘটনা হয়েছে। স্যার, আপনি সুন্দরবন নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। সুন্দরবনের লোক তো মাছ ধরে খায় নদীতে, তারা আবার ভালো ওই এসি ঘরে আর ফ্রিজে প্রত্যেকে থাকবে স্যার? সেটা আবার ব্যাপার, আমি ভাবছিলাম হয়তো কোনো আছো হাইফাই ঘর থেকে, এই জন্য ভাবছিলাম। আমাদের বাড়ি সুন্দরবন, আপনার মাতলা নদী, সুন্দরবনের যে নদী মাতলা, বাঘ উঠেছে এই হুম, শীতে, 3-4টে লোককে মেরে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, কারণ আমি শুনুন, আমি যতগুলো আমি পড়াতে যাই তো এখানে সেখানে, তো আমি অনেক জনের শুনি যে অ্যালার্জি অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, তো আমি মানে আমি মোস্ট অফ দা কেসেস যেগুলো অ্যালার্জি পেয়েছি, মানে যদিও আমি মানে ডাক্তার না, আমার বায়োলজি সাবজেক্ট, তো অনেকে আমার সঙ্গে ডিসকাস করে, অনেকেই ডিসকাস করে, প্রচুর ডিসকাস করে একদম, মানে পেলেই আমার সঙ্গে কথাবার্তা করে। নিজে শোনানোর জন্য বলছি না, জাস্ট তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য বলছি। তো ওখানে আমি দেখছি কি অ্যালার্জি হচ্ছে কি কারণে, ওই যে ওকে একদম নাদুস নুদুস করে রাখা হয়েছে সুন্দরভাবে, পুতুলের মতো সাজিয়ে, ও বাইরে মানে একটু ডাস্ট হলো ব্যাস অ্যালার্জি শুরু, এরকম। মানে একটা বাড়িতে পড়াতাম, ওর মেয়েটারও অ্যালার্জি, ওই মেয়েটাকেও ওভাবেই রাখছে, ওই মানে খাইয়ে পরিয়ে এই সেই মাখিয়ে মুখিয়ে একদম মানে পুতুলের মতো করে রাখছে। ওর মারও অ্যালার্জি, আর কারো মানে এইগুলো এদেরই অ্যালার্জি দেখতে পাচ্ছি, আমি আর অ্যালার্জি দেখতে পাই না। আর ডায়াবেটিসের সমস্যাও ওদেরই, ডায়াবেটিসের সমস্যা, ওই কাজ কম করছে ওদেরই ডায়াবেটিস। যেখানে যাচ্ছি যাদের কাজ কম করে, যারা কাজ কম করছে মেনলি ওদের ডায়াবেটিস, আর যারা বাইরে ঘোরাঘুরি কম করেছে ওদের অ্যালার্জি, বাস এই দুটো রোগ ওদের কমন। আর যারা আবার বেশি করে খাচ্ছে কিনা মাংস, যা যাবতীয়। আচ্ছা, কেন?
আর যাদের কি হচ্ছে, যারা একটু মাছ মাংস, আর যারা আবার ভালো মন্দ বেশি করে খাচ্ছে কিনা, মাছ মাংস বেশি খাচ্ছে, ওদের ডাইজেস্টিভ প্রবলেম হচ্ছে, ডাইজেস্টিভ মেনলি। মানে এটা খুব গোপন, অনেকেই স্বীকার করে না জিনিসটা, বাট এটা মোস্ট অফ দ্য কেসেস, মনে করো যে 100-র মধ্যে 85 জনের এটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে পাইলস রিলেটেড প্রবলেম। পাইলস বা হাসিস যেগুলো বলে, মানে কি হয়, মানে রক্তটা অনেক সময় কি হয়, কনস্টিপেশন যাকে বলা হয়, কোষ্ঠকাঠিন্য, মানে মলত্যাগ করতে সমস্যা হয়, রক্ত পড়ে, এটা মোস্ট অফ দ্য কেসেস। এর পিছনেও মেন কারণ হচ্ছে, এগুলো ঝামেলা বাদ দাও শ্রুতি। তো এদের মেন ঝামেলা কারণ হচ্ছে যে ওই যে খাওয়া দাওয়াটা বেশি মাংস টাংস খেয়ে নিচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। তো এগুলো থেকে সতর্ক থাকবে, অ্যাভয়েড করবে। চলো আমাদের পড়ার টপিকটাতে আমরা এগিয়ে যাই। তাহলে রিপিট করে দিচ্ছি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, তিনটারই উৎপত্তি কোথায় কোথায় সৃষ্টি হচ্ছে? আমাদের লাল অস্থি মজ্জায়। লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? 120 দিন। শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন? 1 থেকে 15 দিন বলেছে, কিছু কিছু ক্ষেত্রে অনেক বছর অবধি থাকতে পারে বেঁচে। ঠিক আছে, লোহিত রক্তকণিকার কাজ কি মনে রাখবো আমরা? লোহিত রক্তকণিকার আমরা একটাই কাজ মনে রাখবো, সেটা হচ্ছে যে ও শ্বাসবায়ু অর্থাৎ অক্সিজেন পরিবহন করে। ঠিক আছে, এটাই মনে রাখবো। আর কি? আর লোহিত রক্তকণিকা সম্পর্কে আর কয়েকটা ইনফরমেশন মনে রাখবো, যে এর মধ্যে কি হবে, পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকবে না। পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকবে না, এই হচ্ছে আমাদের জরুরি ইনফরমেশন। ঠিক আছে, আর কি হবে, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকবে, যেই কারণে লোহিত রক্তকণিকার নাম হচ্ছে লোহিত রক্তকণিকা, অর্থাৎ সেটা লাল। আর যখন শ্বেত রক্তকণিকা পড়বো, সেখানে আমরা কি মনে রাখবো? সেখানে মনে রাখবো যে সাইটোপ্লাজমে দানা থাকে কি দানা থাকে না। কাদের দানা থাকছে? বেঙ্গলি, বি থেকে বেসোফিল, ই থেকে ইওসিনোফিল, এন থেকে নিউট্রোফিল, জি থেকে গ্র্যানুলোসাইট, যাকে বাংলায় বলে দানাদার। হয়ে গেল, বাকি দুটা হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট, অদানাদার। তারপরে কি? তারপরে দুটা মনোসাইট আর নিউট্রোফিল। মনোসাইট আর নিউট্রোফিল দুটো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করে। লিম্ফোসাইট যেটা আছে ওটা অ্যান্টিবডি তৈরি করে। ইওসিনোফিল যেটা আছে ওটা অ্যালার্জিকে আটকায়, হিস্টামিন ক্ষরণ করে। বেসোফিল যেটা আছে, বেসোফিল হেপারিন তৈরি করে, রক্তের মধ্যে হেপারিন মিশিয়ে দিয়ে রক্তটাকে চলাচল করতে সাহায্য করে, রক্তকে জমাট বাঁধতে দেয় না। এই হচ্ছে কনসেপ্ট। এরপরে অনুচক্রিকার গড় আয়ু 8 থেকে 9 দিন। এর কাজ আমরা মনে রাখবো, এর কাজ আমরা মনে রাখবো। তাহলে এটা মনে রাখছি, এটা মনে রাখছি, এটার কোনো দরকার নেই। থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ করে প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে রক্তকে জমাট বাঁধায়। তাহলে এই যে যেটা কেউ একজন বলছিল, মাহফুজা নাকি বলছিল মনে হয়, যে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কে? অনুচক্রিকা। কিসের মাধ্যমে? থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ করে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে রক্তকে জমাট বাঁধায়। এটা পড়বো। অনুচক্রিকা রক্ত তালিকায় আবরণী আটকে আমাদের কাজ করে, কি আর বলবো, এটা এটা পরে বুঝাবো। জাস্ট তোমরা মনে রাখো যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ রক্ত তঞ্চনে সাহায্য করে। এগুলো লোহিত কণিকার সংখ্যা তথা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অপেক্ষা কমে গেলে অ্যানিমিয়া রোগ হয়। 2 নাম্বার, শ্বেত কণিকা স্বাভাবিকের অপেক্ষা বেড়ে গেলে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হয়। 3 নাম্বার, অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের অপেক্ষে কমে গেলে পারপিউরা রোগ হয়। তো এই রোগগুলো দেখে নিবা অবশ্যই। আচ্ছা, যেটা ব্লাড ক্যান্সার বলছে, আমার শোনা একটা রোগী মারা গেছে ব্লাড ক্যান্সারে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, গুরুত্বপূর্ণ, কিছু মনে করিও না, এটা একটা সাজেশন। ঠিক আছে, কথাটা হচ্ছে যে একটু পার্সোনাল কথা, যে ব্রা যেগুলো পড়ছে, ঠিক আছে, ওগুলোকে
বেশি টাইট পড়তে হয় না, ঠিক আছে। আর 2 নাম্বার, এরকম ইলাস্টিক টাইপের মেটেরিয়াল যেগুলো আছে, মানে নাইলন টাইলন যেগুলো আছে, এগুলো মেটেরিয়ালস এর পরাটা উচিত না, ওগুলো ক্ষতি করে প্রচন্ড, ব্রেস্টের ক্ষতি করে, ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রচন্ড বেশি থাকে, ঠিক আছে। আর আর কি ছিল, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, মেইনলি এটাই যে ও টাইট পড়তে হবে না, নর্মাল পড়তে হবে। আর কি, মেইনলি সুতির কাপড় যেগুলো, মানে যেগুলো মেটেরিয়াল হচ্ছে তোমার উদ্ভিদ থেকে পাওয়া যাবে অথবা প্রাণী থেকে পাওয়া যাবে, সেই মেটেরিয়ালস এর কাপড়গুলো পরতে হবে, তাহলে তোমার ওই ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাটা কম থাকবে। আর দ্বিতীয় কথা, খুবই গুরুত্বপূর্ণ, আমার একটা মনে পড়লো, সেটা হচ্ছে লিপস্টিক, নেল পলিশ, এগুলো যেগুলো কেমিক্যাল আছে কিনা, ওই কেমিক্যালস গুলোর মধ্যে, বা যেগুলো খুশবুদার কেমিক্যাল আছে, ঠিক আছে, সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে এরকম কেমিক্যালস থাকে যেগুলো ক্যান্সার করতে পারে। খুবই ভাইটাল, অনেকে অ্যাভয়েড করে, নর্মাল মনে করে, কিন্তু যা খুবই ভাইটাল কেমিক্যাল ওগুলো, মানে এত গুরুত্বপূর্ণ কিনা, ওগুলো ক্যান্সার সৃষ্টি করতে পারে। যারা বড় বড় কেমিস্ট আছে কিনা, যারা কেমিস্ট্রি নিয়ে ভালো করে পড়েছে, মানে ওটার পর ওদের জ্ঞান আছে অ্যাকচুয়ালি, ওদেরকে তোমরা জিজ্ঞাসা করো, তাহলে তোমরা কেমিক্যালের নামগুলো পেয়ে যাবে। আর এই যে কালার যুক্ত রঙিন খাবার, সেগুলোকে অ্যাভয়েড করবা। আর যদি স্কিন গ্লো করাতে চাও, বা যেটা তোমাদের স্কিনের খুব কেয়ার করার ইচ্ছা থাকে মেয়েদের, তো তার জন্য মেইনলি বেশি করে জল খেতে হবে, এটাই সব থেকে বেস্ট উপায়। বেশি করে জল খেতে হবে, প্রপার ঘুম দিতে হবে, সঠিকভাবে ঘুম দিতে হবে। তাহলে 3 প্রকার রক্তকণিকা সম্পর্কে আমরা জানলাম। এগুলো এগুলো অতটাও ইম্পর্টেন্ট না, এগুলো মোটামুটি হালকা দেখে নিবা, এগুলো কাটছি না, হালকা দেখে নিবা একটু, ঠিক আছে। এগুলো সেভ গুলো মোটামুটি দরকার নেই, জাস্ট দেখে নিবা চোখ দিয়ে। আর রক্তের গ্রুপ যেটা আছে, ধন্যবাদ তোমাদেরকেও ধৈর্য সহকারে শোনার জন্য। রক্তের গ্রুপ যেটা আছে, রক্তের গ্রুপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে যারা বই থেকে পড়বা কিনা ক্লাস 9-এর, পারলে নিয়ে নিও, কারণ এটাতে অনেক নাম্বার আছে কিনা, লাইফ সায়েন্সের 9-10-এর লাইফ সায়েন্সের বইটা নিয়ে নিও, খুব জোর 300 টাকা দাম হবে। আর কেরিয়ারের ব্যাপার আছে না, 300 টাকা কি এমন, যদি ভালো একটা কেরিয়ার পাওয়া যেতে পারে তো ওটা কোনো ব্যাপার না। তো এই পার্টটা কি বললাম বলো দেখি, এই পার্টটা অতটা গুরুত্ব দিয়ে পড়বে না, জাস্ট হালকা একটু রিডিং করে নিবা, হালকা রিডিং করে নিবা, ঠিক আছে। আর ছবিগুলাতে চোখ বুলিয়ে নিবা। এবার রক্তের গ্রুপে আসি। রক্তের গ্রুপটাও একটু ভাইটাল জিনিস। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিল, এই আবিষ্কর্তার নামটা জিজ্ঞাসা করেছিল একবার, যতদূর আমার মনে পড়ছে। কার্ল কার্ল ল্যান্ডস্টাইনার নামে বিজ্ঞানী রক্তের গ্রুপিংটা আবিষ্কার করেছিল, ঠিক আছে। রক্তের গ্রুপিং এর অনেকগুলো সেকশন আছে, এম এন ও হ্যান ত্যান, তোমাদের এ বি ও মনে রাখতে হবে, ঠিক আছে। এ বি ও পদ্ধতি, রক্তের কণিকায় অবস্থিত অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিন। আচ্ছা, এখানে লেখা আছে অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিন। তাহলে এই দুটো শব্দকে তোমরা একটু ভালো করে ডিফারেন্সিয়েট করবে, মাথার মধ্যে রিল্যাক্স হয়ে যাও, রিল্যাক্স সুস্থ মাইন্ডে দিয়ে মাথাটাকে একটু ক্লিন করে নাও, পরিষ্কার, দিয়ে শব্দ দুটাকে সঙ্গে, একটা হচ্ছে অ্যাগ্লুটিনোজেন, কি বললাম, অ্যাগ্লুটিনোজেন, আরেকটা হচ্ছে অ্যাগ্লুটিনিন, অ্যাগ্লুটিনিন। এই দুটার মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা কি বুঝতে তো হবে, ঠিক আছে। এইটা কি, এইটা মনে করো যে রক্তবাহ, এর মধ্য দিয়ে যাচ্ছে রক্ত,
ঠিক আছে? এই হচ্ছে আমাদের আরবিসি, রেড ব্লাড সেল। এটার নাম কি? আরবিসি। ঠিক আছে? আচ্ছা, এটা যদি রক্তকোষ হয়, এটা যদি রক্তকোষ হয় আমাদের, ঠিক আছে, আরো এখানে রক্তকোষ আছে, আরো রক্তকোষ আছে, গ্লুকোজ আছে, ফ্যাট আছে, এই আছে সেই আছে, প্রশমিত ফ্যাট আছে, কোলেস্ট্রল আছে, যা যাবতীয় আছে। এগুলো বাদ দিয়ে এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে কি আছে বলতো? বলো বলো বলো। স্যার অ্যাগ্লুটিনোজেন আছে। মা, এটা নেই, অ্যাগ্লুটিনোজেন নেই। আমি তোমাদেরকে যে পড়ালাম না রক্তের উপাদান, সেখান থেকে ভেবে বলো। আমি বললাম, আরেকবার বলছি, ঠিক আছে? কিছু মনে করো না তোমরা। তো এই যে আরবিসি আছে, লোহিত রক্তকণিকা, এখানে শ্বেত রক্তকণিকা, এখানে অনুযোগ রেখা, এখানে কোলেস্ট্রল, এখানে প্রশমিত ফ্যাট, এখানে বিলিরুবিন, এখানে বিলিভার্ডিন, এখানে ফাইব্রিনোজেন, এখানে অ্যালবুমিন, গ্লোবিউলিন, থ্রম্বিন, প্রথ্রম্বোপ্লাস্টিন, অ্যান্টিথ্রম্বিন, হেপারিন, হিস্টামিন, ইওসিন, ফিল, বেসোফিল, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, অ্যান্টিবডি, অ্যান্টিবডি, এগুলো সব আছে আছে। এই জায়গায় আর কি থাকতে পারে? রক্তের কোন উপাদানটা থাকতে পারে এই বাকি জায়গাটা? বা খুব সহজভাবে জিজ্ঞাসা করে নি, যার মধ্যে এই জিনিসগুলো ভাসছে, কোন জিনিসটা থাকবে? আচ্ছা, রক্তের, তো প্লাজমা, এটা বলতে হবে মুখে না? ও প্লাজমা, হ্যাঁ। রক্তের মধ্যে কি আছে? রক্তের মধ্যে দুটা উপাদান। তোমরা জাস্ট ইমাজিন ইমাজিন করো, রক্তটা ভালো করে বুঝতে হলে মনে করো একটা পাত্রে তুমি একটা, মনে করো একটা ড্রাম নিচ্ছ, ঠিক আছে? ওই ড্রামের মধ্যে তুমি জল ঢেলে দিলে, জল ঢেলে দিলে, ঠিক আছে? ওই জলের মধ্যে তুমি আরো কিছু দিয়ে দিলে, ওখানে কি দিলে? কিছু গ্লুকোজ দিয়ে দিলে, কিছু কিছু ফাইব্রিনোজেন দিয়ে দিলে, কিছু প্রোথ্রম্বিন দিয়ে দিলে, কিছু গ্লোবিউলিন দিয়ে দিলে, কিছু অ্যালবুমিন দিয়ে দিলে, কিছু ইউরিয়া দিয়ে দিলে, কিছু ক্রিয়েটিন দিলে, কিছু জ্যান্থিন দিলে, কিছু হাইপোজ্যান্থিন দিলে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড দিলে, তারপরে কি দিবে তুমি আরো? কোলেস্টেরল দিলে, গ্লুকোজ দিলে, প্রশমিত ফ্যাট দিলে, দিয়ে ওই জলটার সঙ্গে মিক্স করে দিলে, ওটার নাম কি হবে বলো তো? প্লাজমা হবে, প্লাজমা। বুঝতে পারলে তোমরা, মাথায় ঢুকলো? মনে হয় বুঝতে পারো না, আরেকবার বলছি আমি। কোনো একটা পাত্র নাও, মাথার মধ্যে ইমাজিন করো, ভাবো মাথার মধ্যে কোনো একটা পাত্র নিলাম, ওখানে আমি জল ঢেলে দিলাম। প্রথমে কি ঢাললাম? প্রথমে কি ঢাললাম বলো তো? বলো 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 বলো। জল। হ্যাঁ, প্রথমে তো জলই ঢাললাম, এটাই তো। তারপরে ওর মধ্যে দিব গ্লুকোজ, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, বিলিরুবিন, বিলিভার্ডিন, কোলেস্ট্রল, প্রশমিত ফ্যাট, ইউরিয়া, ক্রিয়েটিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, ইউরিক অ্যাসিড দিয়ে ওটাকে মিক্স করে দিব। এবার ওটা কি তৈরি হলো? রক্তরস বা প্লাজমা। কি তৈরি হলো ওটা? প্লাজমা। প্লাজমা। হ্যাঁ, এটা। রক্তরস বা প্লাজমা। এবার কি করবো? এবার ওখানে কিছু লোহিত রক্তকণিকা দিয়ে দিব, কিছু শ্বেত রক্তকণিকা দিয়ে দিব, কিছু অনুচক্রিকা দিয়ে দিব। এটা হয়ে গেল আমাদের পুরোপুরি এখন রক্ত, হলো কি না?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ঠিক আছে। এবার এইটাই তো বলছি আমি, এখানে এগুলো সবকিছু দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে বাকি যে জায়গাটা আছে, এটার জায়গায় কি আছে? রক্তরস বা প্লাজমা। এর মধ্যে এই জিনিসগুলো চলাচল করছে, বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। মানে প্লাজমার মধ্যে রক্ত কোষগুলো ভেসে বেড়াচ্ছে, প্লাজমার মধ্যে রক্ত কোষগুলো ভেসে বেড়াচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা, তো এবার কি আছে, বাকি ব্লাড মেটেরিয়ালস গুলোকে, রক্তের উপাদানগুলোকে ভুলে যাবো। রক্তের মধ্যে কি আছে? এটা আরবিসি, লোহিত রক্তকণিকার আছে। আর বাকি জায়গাটায় আছে, এখানে মনে করো প্লাজমা আছে, বলো, আছে তো? প্লাজমা আছে। এবার কি হলো, প্লাজমা আছে। এবার যেটা লোহিত রক্তকণিকার উপর থাকবে তাকে বলা হবে অ্যাগ্লুটিনোজেন। আর যেটা প্লাজমার মধ্যে থাকবে ওটাকে বলা হবে অ্যাগ্লুটিনিন। তাহলে যেটা লোহিত রক্তকণিকার মধ্যে আছে তার নাম হচ্ছে অ্যাগ্লুটিনোজেন। যেটা লোহিত রক্তকণিকার উপর আছে তার নাম হচ্ছে অ্যাগ্লুটিনোজেন। যেটা লোহিত রক্তকণিকার উপর আছে তার নাম হচ্ছে অ্যাগ্লুটিনোজেন। আর যেটা প্লাজমায় আছে সেটার নাম হচ্ছে অ্যাগ্লুটিনিন। বুঝতে পারলে দুটোর মধ্যে পার্থক্যটা? হ্যাঁ স্যার। প্লাজমায় কি আছে? অ্যাগ্লুটিনিন। হ্যাঁ, প্লাজমায় আছে অ্যাগ্লু প্লাজমায় আছে অ্যাগ্লুটিনিন। আর যেটা লোহিত রক্তকণিকায় আছে সেটা কি আছে? অ্যাগ্লুটিনোজেন। অ্যাগ্লুটিনোজেন। আচ্ছা, অ্যাগ্লুটিনোজেন। তো হয়ে গেল বাস এটা। অ্যাগ্লুটিনিন অ্যাগ্লুটিনোজেনকে বলবো, আর একটা নাম বলবো অ্যান্টিজেন। কি বলবো? অ্যান্টিজেন। আর যেটা অ্যাগ্লুটিনিন আছে ওটাকে বলবো অ্যান্টিবডি। কি বলবো? অ্যান্টিবডি। অ্যান্টিবডি। আচ্ছা, দেখো এই শব্দটা না কোনো বইয়ে লেখা পাওয়া মুশকিল, বহুত মুশকিল, বুঝতে বুঝতে মাথা খারাপ। এই জন্য তোমরা একটা কাজ করো, যেখানে আছে খাতা কলম যেখানে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যেখানে হোক, তোমরা লিখে রেখে দাও অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন। অ্যান্টিবডি। অ্যাগ্লু নো 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 অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন, ঠিক আছে? ও অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি। লেখো। পাবে না, কোনো বইও পাবে না এটা শব্দ। হয়েছে স্যার। আর হুম, আমি কখনো অ্যাগ্লুটিনোজেন শব্দ ব্যবহার করব, তো তোমরা বুঝে নিবে। যদি অ্যাগ্লুটিনিন শব্দ ব্যবহার করি তাহলে তোমরা বুঝে যাবে। যদি বলি অ্যান্টিবডি তাহলে কোনটার কথা বলছি বুঝে যাবে। যদি বলি অ্যান্টিজেন তাহলে কোনটার কথা বলছি বুঝে যাবে। কারণ কখনো পরীক্ষায় প্রশ্ন আসে ওই অ্যাগ্লুটিনোজেনকে, কখনো 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 অ্যাগ্লুটিনোজেনকে বলা হয় অ্যান্টিজেন, আবার কখনো কখনো আবার অ্যাগ্লুটিনিনকে কখনো কখনো অ্যান্টিবডি বলে পরীক্ষা প্রশ্ন করা হয়। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার একটা বেসিক জিনিস দিয়ে আজকের ক্লাসটা শেষ করব।
এটা যদি আরবিসি হয়, মনে হয় এটা যদি আরবিসি হয়, স্যার দেখতে পাচ্ছি না। दिखाई नहीं दे रहा तुम लोगों को? नहीं सर। কয়জন দেখতে পাচ্ছে না? আমি দেখতে পাচ্ছি। মাহফুজা, দেখা যাচ্ছে না স্যার। কেউ দেখতে পাচ্ছ না তোমরা? আমি দেখতে যারা পাচ্ছি দেখতে স্যার। আচ্ছা মাহফুজা, একটু অ্যাডজাস্ট করো, খুঁজে খুঁজে দেখো, চেষ্টা করো। এই কেউ ক্লাস মিস করবে না, যে মিস করবে পাস্তাবে, কিন্তু খুব পাস্তাবে। তো যাই হোক, এটা আরবিসি আছে কিনা দেখতে পাচ্ছ? রিজয়েন করবে না দেখতে পেলে। আরবিসি, এই যে লোহিত রক্তকণিকা আছে, ওর উপরে যদি গ্লুটিনোজেন বা এ অ্যান্টিজেন থাকে, তাহলে বলবো ব্লাড গ্রুপ আছে এ। যদি আরবিসির উপরতলে যদি বি অ্যাগ্লুটিনোজেন থাকে, তাহলে বলবো ব্লাড গ্রুপ আছে বি। আর যদি আরবিসির মা আসতে আরবিসি আছে, কেটে কেটে না, মাইকটা এক দুবার বন্ধ তো। আরবিসি আছে, আরবিসির গায়ে, বাকিরা শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার। আচ্ছা, রুজ দিয়ে একটু তুমি চেক করো, নেটওয়ার্কটা চেক করো। তো আরবিসির গায়ে যদি এ আর বি দুটা অ্যাগ্লুটিনোজেন, বা আরবিসির গায়ে এ ও বি দুটি অ্যান্টিজেনই থাকে, তাহলে বলবো ব্লাড গ্রুপ হচ্ছে এ বি। আর যদি আরবিসির গায়ে কোনো অ্যাগ্লুটিনোজেন বা কোনো অ্যান্টিজেন, কোনো অ্যাগ্লুটিনোজেন বা কোনো অ্যান্টিজেন না থাকে, তখন তাকে বলবো ও ব্লাড গ্রুপ, মানে এক কথায় জিরো রিপ্রেজেন্ট করছি আমরা। তাহলে ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্ন করে আজকের মতো বিদায় দিব। প্রথম প্রশ্ন হচ্ছে যে, প্রথম প্রশ্নটা করার আগে আরেকবার বুঝিয়ে দিই। যদি আরবিসির গায়ে এ অ্যাগ্লুটিনোজেন থাকে, এ অ্যাগ্লুটিনোজেন মানে কি? ওই অ্যাগ্লুটিনোজেনেরই আরেক নাম হচ্ছে অ্যান্টিজেন। যদি আরবিসির গায়ে এ অ্যাগ্লুটিনোজেন বা এ অ্যান্টিজেন থাকে, তাহলে ব্লাড গ্রুপ হবে এ। যদি আরবিসির গায়ে বি অ্যাগ্লুটিনোজেন বা বি অ্যান্টিজেন থাকে, তাহলে ব্লাড গ্রুপ হবে বি। যদি আরবিসির গায়ে এ ও বি উভয় অ্যাগ্লুটিনোজেন বা দুটোই অ্যান্টিজেন থাকে, তাহলে বলবো ব্লাড গ্রুপ এ বি। আর যদি আরবিসির গায়ে কোনো অ্যাগ্লুটিনোজেন বা কোনো অ্যান্টিবডি তো না, অ্যান্টিজেন না থাকে, তাহলে বলবো ও ব্লাড গ্রুপ। তাহলে প্রথম প্রশ্ন, যদি ব্লাড গ্রুপ এ হয়, তাহলে তার মধ্যে কোন অ্যান্টিজেন আছে? এ। এ অ্যান্টিজেন আছে। যদি ব্লাড গ্রুপ এ হয়, তাহলে ওর মধ্যে কোন অ্যাগ্লুটিনোজেন আছে? ডি। ও মা, না 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 না, ওটাই অ্যান্টিজেন,
ওই অ্যান্টিজেন অ্যাগ্লুটিনোজেন একটাই জিনিস, বাস নাম আলাদা। স্যার एक ही सिक्के के दो पहलू है, ঠিক है? একটাই জিনিস, শুধু নামটা আলাদা। ওটাকেই বলছি অ্যান্টিজেন, ওটাকেই বলছে অ্যাগ্লুটিনোজেন। তাহলে যদি আরবিসির গায়ে অ্যাগ্লুটিনোজেন বা এ অ্যান্টিজেন থাকে তাহলে ব্লাড গ্রুপ হবে এ। এবার প্রশ্ন হচ্ছে, যদি ব্লাড গ্রুপ বি থাকে তাহলে ওর মধ্যে কোন অ্যাগ্লুটিনোজেন থাকবে? বি বি আচ্ছা, যদি ব্লাড গ্রুপ বি হয় তাহলে ওর মধ্যে কোন অ্যান্টিজেন থাকবে? বি বি বি, বাস। আর যদি ব্লাড গ্রুপ এ বি হয় তাহলে ওর মধ্যে কোন অ্যাগ্লুটিনোজেন থাকবে? এবি এবি যদি ব্লাড গ্রুপ বি হয় তাহলে ওর মধ্যে কোন অ্যান্টিজেন থাকবে? বি বি এবি বলিনি আমি? আচ্ছা, আপাতত শুধু বি হবে। শুনতে যদি পেয়েছি। ব্লাড গ্রুপ, হ্যাঁ ঠিক আছে, আমি হয়তো বি বলেছিলাম। যদি ব্লাড গ্রুপ এ বি হয় তাহলে ওর মধ্যে কোন অ্যান্টিজেন থাকবে? এবি আচ্ছা, যদি আরবিসির গায়ে কোনো অ্যাগ্লুটিনোজেন না থাকে তাহলে ও, ব্লাড ও, গ্রুপ ও, কি ও। হবে? ও ও। ও যদি আরবিসির গায়ে স্যার কোনো পজিটিভ অ্যান্টিজেন নেগেটিভ না কি করে থাকে, হচ্ছে? হ্যাঁ ওটা আগামী পর্বে, ঠিক আছে? বিরতির পর তো স্যার। বিরতির পর, হ্যাঁ আগামী পর্বে ওটা বলবো। আজকে আমরা এখানে কনফিউশনটা ক্রিয়েট করা বাকি আছে। ওই অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি যেটা বললাম কি না, ওটা মাথাটাকে একদম খিচুড়ি করে দিবে। তার মধ্যে পজিটিভ নেগেটিভ তো আছেই, পজিটিভ নেগেটিভটা বোঝাটা ইজি হয়ে যাবে, কিন্তু এই যে অ্যাগ্লুটিন বা অ্যান্টিবডি কনসেপ্ট আছে ওটা একটু মাথাটা খিচুড়ি করে দিবে। কারণ আমার নিজের মানে আমি তো প্রথম সমস্যা হচ্ছিল যে মানে ওটা বুঝে যাচ্ছিলাম সহজে, তারপর মনে রাখতে সমস্যা হচ্ছিল, তারপর বুঝে যাচ্ছি মনে রাখছি, তারপরে মানে বুঝতে পারছি বোঝাতে সমস্যা হচ্ছিল। তারপরে এখন অনেকদিন পর অনেকটা বোঝানোর পর এবার বুঝতেও পারছি, মনেও থাকছে, বোঝাতেও পারছি। এই হচ্ছে ব্যাপার। তো আজকের অবধি তোমরা এটাই মনে রাখবে যেগুলো পড়ালাম, আর আমি এক্ষুনি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, স্ক্রিনশট করে ওই পেজগুলোর। ঠিক আছে, বুঝতে পারলে তো? তাহলে তোমার ব্লাড, তাহলে কেউ একজন বলো তো, আমি দাঁড়াও আমি জিজ্ঞাসা করছি একটু একটু করে। উম রুমা দাস, মাইকটা অন করে বলো তো তোমার ব্লাড গ্রুপ কি আছে? ভুলে গেছি। ভুলে গেছি। আমার ও পজিটিভ। আচ্ছা, মাহফুজা বলো ও পজিটিভ, তাহলে বলো যদি ও হ্যাঁ পজিটিভ স্যার, হয় তাহলে তোমার ব্লাড গ্রুপের মধ্যে কোন অ্যান্টিজেন আছে? নেই কিছু। কিছু নেই। আচ্ছা, চন্দনা বর্মন বলো তোমার ব্লাড গ্রুপ কি? চন্দনা ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। ও পজিটিভ। তারপরে রুজ, হ্যাঁ, চন্দ্রা মন্ডল বললো। রুজদি বলতো যে তোর ব্লাড গ্রুপ কি আছে? এ পজিটিভ। এ পজিটিভ। এ পজিটিভ, তার মানে তোর মধ্যে কোন অ্যান্টিজেন থাকবে? এ। স্যার আচ্ছা বাস, তাহলে আজকের মতো তোমরা আশা করি বুঝেছো ভালোই। তো আজকের মতো বিদায়। স্যার আপনি অ্যান্টিজেন বললেন, অ্যান্টিবডি বললেন।